আসসালামু আলাইকুম। এখন যে গল্পটি পড়ছি গল্পটার নাম হচ্ছে পরী নাকি শয়তান। আমি তোকে ছাড়বো না শয়তান, পারলে ধরে দেখা। তুই আমার বাবাকে মেরেছিস, আমার মাকে মেরেছিস, তুই আমার হাতেই মরবি। আমি তোকে ভালোবাসি আর তোকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে বলেই অবন্তী আকাশের সাথে মিলে গেল। রিবন অপলকভাবে তাকিয়ে থাকে আকাশের দিকে। চলুন কয়েক মাস এগিয়ে যায়। অন্ধকারের মধ্যে রাস্তা ঘাট বেশ ভালোই দেখা যাচ্ছে। আকাশে চাঁদ না থাকলেও রাস্তার পাশে রয়েছে ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্টের আলোয় একা পথ চলেছে রিমান। 23-24 বছরের এই ছেলের ভয় ডর তেমন একটা নেই, তবুও সে মেয়েদের খুব ভয় পায়। এতটা ভয় পায় যে আজ পর্যন্ত নিজের মায়ের সাথেও ঠিকঠাকভাবে কথা বলতে পারেনি। স্কুল লাইফেও তার একটা মেয়ে ফ্রেন্ড ছিল না, থাকবে কিভাবে? সে তো মেয়ে দেখলেই আরও পালিয়ে যায়। এই বিষয় নিয়ে রিমনের মা আজকাল অনেক চিন্তার মধ্যে আছে। ছেলেটা বড় হয়ে গেছে আর এখনও ছেলে মানুষই যায়নি। কোনো ছেলে কি মেয়েদের ভয় পায়? আশেপাশে কোনো মেয়ে দেখলেই রিমানের বুকের ভিতরে ধকপক করতে থাকে, ভয়ে হাত পা কাঁপতে থাকে, যেন মেয়েটা এক্ষুনি এসে ওকে খেয়ে ফেলবে। রিমনে হেঁটে হেঁটে বাড়ির ফিরতে ভালো লাগে, তাই নিজের গাড়ি থাকা সত্ত্বেও সে হেঁটে হেঁটে বাড়ি ফেরে। এতে অবশ্যই একটু বেশি রাত হয়ে যায়, কিন্তু তাতেও তার আর কোনো সমস্যা হয় না। কিন্তু আজ যখন সে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করেই বৃষ্টি নেমে আসে। ব্যাপারটাই সত্যি অদ্ভুত। এটা বৃষ্টির সময় নয়, তাও এই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে দিন দিন গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবটা যেভাবে বাড়ছে তাতে সব কিছুই এখন সম্ভব। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো রিমনের শরীরে সূচের মতো ফুটে যাচ্ছে। এইভাবে অসময়ে বৃষ্টিতে ভিজতে থাকলে আর দেখা লাগবে না, একেবারে কোমায় থাকতে হবে। রেবন তাড়াতাড়ি দৌড়ে একটা দোকানের বারান্দায় গেল। দোকানপাট সব বন্ধ। দোকানের সামনে একটা ভাঙা চেয়ার ছিল। রেমন সেই ভাঙা চেয়ারটা টেনে নিয়ে একটু ব্যালেন্স করে বসলো আর পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো এখন চলছে। সে ভেবেছিল হয়তো ভিজে বন্ধ হয়ে গিয়েছিল, কভারটার জন্য যা রক্ষা পেয়েছে। হঠাৎ চারপাশে পরিবেশ আরও ভয়ে ভয়ে হয়ে উঠল। বৃষ্টি বেড়ে গেল। আকাশে তীব্র শব্দের বজ্রপাত হচ্ছে। রেবান বাড়িতে ফোন করে তার মাকে খেয়ে দিয়ে শুয়ে পড়তে বলল আর সে অপেক্ষা করতে লাগলো, কিন্তু বৃষ্টি থামল না। আনুষিক একটা বজ্রপাতের আলোয় রিমন তার পিছনে একটা ছায়া অনুভব করল। ছায়াটি পুরো কালো ছিল। ভয়ে রেমনের আত্মা কেঁপে উঠল। একের বৃষ্টির অর্ধেক ভিজে গেছে, তার উপরে আবার ঠান্ডাও লাগছে, এখন আবার এই ছায়া। রেমন অনেকবার ভেবে সে যে পিছনে কেউ নেই, কিন্তু যখনই সে ভেবেছে কেউ নেই তখনই একটা বজ্রপাতের আলোয় আবার সেই ছায়া দেখতে পেয়েছে। তার ভয়ের কারণ ভূত নয়, তার ভয়ের কারণ হলো সেই স্পষ্ট দেখছে যে ছায়াটা একটা মেয়ের। কিন্তু সে কি জানে যে তার পিছনে যে ছায়াটা রয়েছে সেটা কোনো মানুষ নয়। সকালে যখন রিমনের ঘুম ভাঙল তখন সে সিটি হাসপাতালে ভর্তি ছিল। তার হাত পা গলা সহ শরীরের আরও অনেক স্থানের ব্যালেন্স ছিল। তার এক পাশে তার বাবা আর এক পাশে তার মা। রিমন চোখ খুলে তার পাশে তার মা বাবাকে বসে থাকতে দেখে লাফ দিয়ে উঠে বসে। তারপর চারপাশে ভালো করে তাকিয়ে দেখে এটা যে হসপিটাল সেটা বুঝতে তার খুব বেশি সময় লাগলো না। রেমন উৎসুক চোখে তার মা বাবাকে প্রশ্ন করলো, আমি এখানে কেন মা? বাবা, আমার কি হয়েছিল?
রিমনের কথা শেষ হতেই তার মা বাবার চোখে প্রশ্ন করল, সেটা তো তুই বলবি খোকা, তোর কি হয়েছিল? কাল রাতে তুই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলিস, সারা রাত বাড়ি ফিরিসনি। ভোর রাতে একজন ফোনে আমাদের খবর দেয় তার অ্যাক্সিডেন্ট হয়েছে। রিমন তার মায়ের কথা শুনে বড়সড় একটা ধাক্কা খায়। সে কাল রাতের কথা মনে করার চেষ্টা করল। কিছুক্ষণ মাথায় জোর দিতেই তার রাতের ঘটনা মনে পড়ল। গত রাতে ভয়ে রিমনের হাত পা সব হিম হয়ে যাচ্ছে। রিমন সেখানে থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই সে পালাতে যাবে তখনই পিছনে থেকে কেউ বলে উঠল, আমাকে একা রেখে যেও না, আমি খুব ভয় পাই। রিমন ভয়ে ভয়ে পিছনে তাকায়, দেখে বড় বড় চুলের একটা মেয়ে তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, গায়ের জামাতে রক্ত লেগে আছে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। রিমন তুতলাতে তুতলাতে বলল, কে কে তুমি? আমি মরে গেছি। সবার আগে শুধু ভয় পাই, আমি একা থাকতে ভয় পাই, আমার একা রেখে যেও না। তুই তুই মরে গেছিস? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টে আমি মরে গেছি। তারপর মেয়েটা আস্তে আস্তে রিমনের দিকে এগিয়ে আসে। রিমন একটু একটু করে পিছিয়ে যেতে যেতে বলল, আমার থেকে দূরে থাকো, আমি মেয়েদের ভয় পাই, দূরে যাও। তোমরাও তোমারও আমি আমার মতো করে দেব, ভয় নেই, দূরে যাও, দূরে যাও। রিমন দৌড়াতে লাগলো। মেয়েটা তার হাত বাড়িয়ে দিল। মেয়েটির হাত লম্বা হয়ে এসে রিমনের পা ধরে তাকে রাস্তার মধ্যে ফেলে দিল। চারিদিকে শো শো করছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। বৃষ্টি ভেজা রাস্তার পরে যাতে রিমনের সারা শরীরে ভিজে একাকার হয়ে যায়। প্রথম চেষ্টাতেও রিমন আবার উঠে দাঁড়ালো, কিন্তু আর পালাতে পারল না। মেয়েটি একেবারে রিমনের পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটির শরীর থেকে রক্ত ঝরছে। মেয়েটি আস্তে আস্তে নিজের মুখ খুলল, আর তার মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। চারপাশে কালো হয়ে গেল। রিমন তার চারপাশ থেকে অনেক মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল যে মেয়েগুলো তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে চিৎকার করে উঠল। সে রাতের ঘটনার মনে হতে রিমনের সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে রিমন লক্ষ্য করল যে তার সারা শরীরের ব্যান্ডেজ বাঁধা। সে তার এই অবস্থা দেখে আরও বেশি চমকে উঠল। রাতের ঘটনার পরে আর তার কিছু মনে নেই। ডাক্তারের মতে কোনো মেয়ে রিমনের সারা শরীরের নখ দিয়ে আঁচড়ে কেটেছে। সে যাই হোক, এখন ভয়ের কিছু নেই। রিমনকে কাল সকালে হসপিটাল থেকে ছাড়া হবে। আজকের দিনটাও তাকে বেড রেস্ট নিতে হবে। আঘাতগুলোও কালকের মধ্যে অনেকটা ভালো হয়ে যাবে, তা না হলে আবার ইনফেকশন হতে পারে। রিমন আজকের বাড়ি ফিরে যাবে। সে হাসপাতালে থাকতে চায় না। এই নিয়ে তার মায়ের সাথে শুরু হয় ঝগড়া। ঝগড়ায় এক পর্যায়ে গিয়ে রিমনের মা তাকে কী সব দিব্যি দিয়ে থামায়। তার বাবা তার জন্য খাবার আনতে যায়। রিমনকে হাসপাতালে যেই কক্ষে দেওয়া হয় সেই কক্ষে আরও দুজন রোগী ভর্তি ছিল। তাদের বেডের পাশে তাদের বাড়ির লোকজন সবাই আছে। রিমনের বেডের কাছে এখন শুধু তার মা আছে। কিছুক্ষণ পরে তার বাবা খাবার নিয়ে এলো, সবাই খেয়ে নিল। দিনটা কোনো মতে চলে গেল। রিমনের বাবা বাড়ি ফিরে এসেছে। তার বাড়িতে অনেক কাজ বাকি আছে, তাই তাকে আসতে হয়েছে। এখন হাসপাতালে রিমনের সাথে তার মা রয়েছে। তখন সময় ছিল রাত 1টার কাছাকাছি। হাসপাতালে এখন সবাই ঘুমিয়েনি, এখনও কেউ কেউ জেগে আছে। এই গল্পটাতে মনে হয় আপনারা ভ্যাম্পিয়ারের দেখা পাবেন। পাশের কক্ষ থেকে অনেকক্ষণ ধরে কান্নার আওয়াজ আসছে। আসলে ওই ঘরে একজন ক্যান্সার হয়েছে।
তো তাই তাই তার বাড়ির লোকজন সবাই কান্না করছে। রিবন অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। তার বেডের পাশে মাথা হেলান দিয়ে তার মা ঘুমিয়ে গেছে। কিন্তু মাঝরাতে ওই সময় সব কিছু হঠাৎ শুনশান হয়ে যায়। প্রকৃতি যেন বোবা হয়ে গেছে। একেবারে নিঃশব্দ তলিয়ে গেছে সারা হাসপাতাল। রাত জাগা পিশাচেরা চমকে গেছে। এখানে এত নিঃশব্দতা কেন? হঠাৎ রিমনের ঘুম ভেঙে গেল। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। তাকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে। সে তার মাথা শুধু এপাশ ওপাশ করতে থাকে। হাতের মুঠো শক্ত করেছে, আবার ছেড়ে দিচ্ছে। রিমনের হাত পায়ের সব রোগ সব মনে হয় ফেটে বেরিয়ে আসছে চাইছে। রিবন বেড ছেড়ে উঠতে চাইছে, কিন্তু পারছে না। কেউ যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সে তার বেডের পাশে তাকিয়ে দেখল যে তার মা নেই। পাশে বেডগুলো ফাঁকা। রিবন নিজের হাতের মুঠো শক্ত করে চোখ মুখ সব রাগে লাল করে একটা ঝাপটা মারে, আর সাথে সাথে উঠে বসে। সে তার হাত পা গলা শরীর সব ব্যান্ডেজ ছিঁড়ে ফেলল, আর দারুণ উন্মাদ ক্ষত বিক্ষত হয়ে চারপাশে কিছু বা কাউকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সারা ঘরে একটা কুয়াশার মতো আবরণ পড়ে যায়। সেই কুয়াশায় ঢাকা আবরণ ভেদ করে কেউ একজন বলে ওঠে, এই তো আমি এখানে। কণ্ঠটা কোনো মেয়ের ছিল। অসম্ভব জাদুমাতা কণ্ঠে সে আবার বলে ওঠে, ধরো আমায়। এই কণ্ঠটা রিমনের আরও বেশি উন্মাদ করে তুলল। সে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিল। রিমনের নিঃশ্বাসের সাথে সাথে ঘরের কুয়াশার মতো আবরণটা চলে গেল, আর সেই সাদা মায়াবী চাদরের মধ্যে থেকে বেরিয়ে এলো এক অতুলনীয় সুন্দরী কন্যা। সে সুন্দরীর চেহারা চাঁদের আলোর মতো ঝলমল করছে। চোখগুলো যেন কুরঙ্গি হরিণের মতো ডাগর ডাগর। দুধে আলতা সুন্দরী, আর তার রূপের মোহে পড়ে যাবে। এরূপ হৃদয় কারা সুন্দরী মুচকি হাসি দিয়ে আবার বলল, ধরো আমায়। মেয়েটাকে দেখে রিমন অনেকটা শান্ত হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা আস্তে আস্তে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো। রিমন চিৎকার করে বলে উঠল, না, আমায় রেখে যেও না, আমায়ও নিয়ে চলো অবন্তী। কিন্তু অবন্তী কোন কথাই শুনল না। সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। রিমন আবার প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে ওঠে। হাতের মুঠো শক্ত করে হাসপাতালের কক্ষে চার দেয়ালে ঘুষি মারতে থাকে। ঘুষি মারতে মারতে দেওয়ালের কংক্রিটের প্লাস্টার উঠে যায়। রিবন শান্ত হয়ে একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। তার সারা শরীরে ঘেমে একাকার হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রিবন। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে রিবন। নিজ থেকেই সে এসে আবার বেটে শুয়ে পড়ল, যেন কিছুই জানে না। ভাবটা এইরকম ছিল কিছুটা। পরের দিন সকালে রিমনকে ডাক্তার ছেড়ে দেয়। তার শরীরের ক্ষত সব সেরে গেছে। অদ্ভুত এই জাদু কিভাবে হয়েছে কেউ জানে না। এমনকি ডাক্তারও চমকে গেছেন, এই রকম কোনো জাদুতে সম্ভব। কিন্তু সমস্যা হলো, এখন রিমনের হাতের কয়েকটা আঙুল ভেঙে গেছে। কিভাবে গেছে সেটা তার অজানা। কাল রাতে তো ঠিকঠাকই ছিল। সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে হাত থেকে রক্ত ঝরছে আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ডাক্তার তার হাত ব্যান্ডিজে বেঁধে দিয়েছে আর বলেছে কয়েকদিনে ঠিক হয়ে যাবে। রিবন তার নিজের ঘরে বসে আছে। কিছুক্ষণ আগে তার মা তাকে তুলে খাইয়ে দিয়ে গেছে। এখন তার নিজের হাত কিছু করা মানা। ডাক্তার নিষেধ করেছে। এখন তো সে মোবাইলও চাপতে পারবে না। টাইম পাস করার জন্য সে ছাদে গেল। সেখানে ফুরফুরে মেজাজে হাওয়া বইছে। কিন্তু রিবন অর্ধেক গিয়ে ফিরে এলো, কারণ ছাদে এখন
বাড়িওয়ালার মেয়ে আর তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। রিমন নিচে নেমে নিজের ঘরে গেল। বাড়িওয়ালার মেয়েরা নাম অবন্তী, কিন্তু রিমন আজ পর্যন্ত অবন্তীর সাথে কথাও বলা তো দূরের কথা, তার নাম যে অবন্তী এটাও হয়তো জানে না। রিমন চলে আসার পর অবন্তী এক বান্ধবী তাকে বলল, ছেলেটা সেই কোন কাল থেকে দেখছি, বড্ড বেশি দেমাক। অবন্তী তার বান্ধবীর কথা শুনে একটু রেগে গেল। আরে আর বল, একদম এভাবে বলবি না, আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, পাত্তাই দেয় না আবার ভালোবাসা। কে বলেছে পাত্তা দেয় না? ও আমার জন্য পাগল হয়ে যায়। অবন্তীর কথা শুনে তার বান্ধবীরা শক খেলো। তারা আর কোনো কথা বলল না। রাত বেশি গভীর হয়েছে, সবাই ঘুমিয়ে কাদা হয়ে আছে। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। বাইরের জগৎ সম্পূর্ণ প্রেতাত্মাদের দখলে, কিন্তু রাজত্ব একজনেরই, আর সে হলো ভ্যাম্পায়ার কুইন। অসহ্য স্পর্শ এই সুন্দরী কখনো দিনের আলোতে বাইরে বের হয় না। সে সব সময় রাতের বেলায় বের হয়, আর সারা দুনিয়া সব শয়তান অশরীরদের উপরে রাজত্ব করে। তার এই রাজ্যের একমাত্র হুকুম সে নিজেই। যে তার হুকুমের বাইরে তারাই ধ্বংস নিশ্চিন্ত। সকল অশরীরদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতার সাথে নিয়ে জন্ম নিয়েছে এই ভ্যাম্পায়ার কুইন। চোখ দুটো যে কোনো পুরুষের ঘায়েল করে ফেলবে। রাঙা ঠোঁটের হাসি বিভোর করার জন্য হয়তো তৈরি। লম্বা কান মনে ভয় ধরিয়ে দেয়। লম্বা চুলগুলো মাতাল করে ফেলে যুবক মনকে। ওই আকাশের মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকে সে। হ্যাঁ, সেই হলো ভ্যাম্পায়ার কুইন। সে এসে গেছে, সব সাবধান। হঠাৎ ঘুম ভেঙে গেল অবন্তীর। তার মাথাটা অদ্ভুত রকমের চিন্তা ভাবনায় ভরে গেল। সে কিছু বুঝে উঠতে পারছে না। তার মনে ভয় ঢুকে গেল, কারণ তার এই অনুভূতির মানে হলো যে রিমন এখন বিপদে আছে। তাকে এক্ষুনি রিমনের কাছে যেতে হবে। সে তাড়াতাড়ি খাটের উপর থেকে নেমে গেল। খাটের উপর থেকে নেমে মেঝেতে মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে গেল অবন্তী। সে চুলের বাঁধন খুলে দিয়ে হাতের মুঠো শক্ত করে নেয় আর চোখ বন্ধ করে। তার ঘর কুয়াশার মতো একটা সাদা আবরণে ঢেকে যায়। কিছুক্ষণ পর সেই আবরণ সরে যেতে দেখা যায় একটা অতুলনীয় সুন্দরী কন্যাকে। চাঁদের আলোয় ঝলমল করা চেহারা নিয়ে অবন্তী একটা আলোর তরঙ্গ হয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। রিমন নিজের ঘরের গভীর ঘুমে মগ্ন ছিল। অবন্তী রিমনের ঘরের জানলা দিয়ে তার ঘরে প্রবেশ করল। দেখে যেই রিমন ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে, তার হাতের ব্যান্ডেজ বাঁধা। অবন্তী আস্তে আস্তে রিমনের দিকে এগিয়ে যায়। গিয়ে সে রিমনের খাটে তার পাশে বসে আর একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমনের দিকে। অবন্তী আস্তে আস্তে রিমনের ব্যান্ডেজ বাঁধা হাতে নিজের পদ্ম কোমল হাত বুলিয়ে দেয় আর বলে, আমি থাকতে তোমার কোনো বিপদ হতে পারে না। কাল রাতেও বাঁচিয়েছি, আর আজও বাঁচাবো। অবন্তীর ছোঁয়া পেয়ে রিমনের ব্যান্ডেজ বাঁধা হাত কিছু প্রতিক্রিয়া হয়। মনে হয় রিমনের হাতের আঙুল ঠিক হয়ে গেছে। অবন্তী আস্তে আস্তে নিজের মুখ রিমনের মুখের একেবারে কাছে নিয়ে আসে। রিমন গভীর ঘুমে আচ্ছন্ন, তবুও ওর ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে। অবন্তী এইভাবে কিছুক্ষণ থেকে নিজেকে রিমনের কাছে থেকে একটু দূরে নিয়ে যায়। অবন্তী রিমনের পায়ের দিকে বসে আর ভাবে যে এই পাগল ছেলেটা কি না মেয়েদের ভয় পায়। এটা মনে হতেই
অবন্তী ফিক করে হেসে ওঠে। অবন্তী সেই হাসির সামনে যেন চাঁদও লজ্জা পেয়ে যাবে। এই মন মাতানো চাঁদনির চেহারার সাথে মুক্তর মতো দাঁত। এখনও এত সাহস কারো হয়নি যে সে আমার কাছ থেকে রিবনকে কেড়ে নেবে। কাল রাতে ওকে মারার জন্য প্রেতাত্মারা পাঠিয়েছিল কেন? আমি কাল রাতে রিবনকে মারার জন্য নয়, বরং ওকে যাচাই করার জন্য প্রেতাত্মা পাঠিয়েছিলাম। কারণ ও একমাত্র যে কেনা প্রেতাত্মাকে নয়, নারীদের ঘরে ভয় পায়। যদি রিবনকে অন্য কেউ বিয়ে করে নেয়, যে বিয়ে করতে আসবে সেই লাশ হয়ে ফিরবে। হা হা হা। এতক্ষণ ভ্যাম্পায়ার কুইন তার এই উপদেষ্টার সাথে কথা বলছিল। এখানে ভ্যাম্পায়ার কুইন ও কি রিবনকে চায়? সে কি রিবনকে ভালোবাসে, নাকি অন্য কোনো রহস্য আছে? এ কি গোলক ধাঁধায় আবদ্ধ হলো রিবন? অবন্তী এক দৃষ্টিতে রিবনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অবন্তীর মাথায় ঘুরে উঠল। অবন্তী তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর নিজের বলে উঠল, আমি বুঝে গেছি। তারপর অবন্তী চোখ বন্ধ করলো আর একটা আলোক তরঙ্গ হয়ে রিবনের ঘর থেকে বেরিয়ে গেল অবন্তী। আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। আলোর আঁধারেতে কিছু দেখা যাচ্ছে না। সারা এলাকা নিঃশব্দ। ভ্যাম্পায়ার কুইন তার শয়তান চেলা সঙ্গ নিয়ে উন্মত্ত আড্ডা খেলায় মেতে উঠেছে। তার চারপাশে ঘিরে রয়েছে প্রেতাত্মা আর অশরীরীরা। হঠাৎ ভ্যাম্পায়ার কুইনের এক পাশ আলোর ঝলমল করে উঠল। এত আলো কোনো শয়তান কোনো দিন দেখেনি। সবাই এই আলোর সহ্য করতে না পেরে হাত দিয়ে চোখ বন্ধ করল। এমনকি ভ্যাম্পায়ার কুইনও হাত দিয়ে তার ঘায়েল করা চোখ আড়াল করল। আলোক রোশনি কমছে না, বরং বেড়েই যাচ্ছে। ভ্যাম্পায়ার কুইন চোখ ঢাকা অবস্থাতে বলল, আমি জানি অবন্তী, এটা তুই জেনে গেছিস তো যে তোর স্বামীকে আমি ছিনিয়ে নেব। আলোক রোশনির ভিতর থেকে অবন্তীর কণ্ঠ শোনা গেল। সে বলল, শুধু তুই আমার বোন হওয়ার কারণে সাবধান করতে এসেছি। তুই যদি রিবনের দিকে তাকাস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার বোন। শেষ কথাটা অবন্তী বেশ কঠিন গলায় বলল। ভ্যাম্পায়ার কুইন চোখ ঢেকে রেখে একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বলে, তুই কি আমাকে সাবধান করতে এসেছিস নাকি আমার সাথে খেলতে? সেই ছোটোবেলা থেকে তো আমায় দেখছিস। খেলতে আসিস না, শেষ হয়ে যাবি। তারপর আলোক রোশনিটা আস্তে আস্তে কমে গেল। ভ্যাম্পায়ার কুইন চোখ খুলে দেখল যে তার সাঙ্গপাঙ্গ সবাই অচেতন হয়ে গেছে। এটা স্বাভাবিক একটা ঘটনা। এই অবন্তী যখন যার সাথে কথা বলতে আসে তখন শুধু তার সাথেই কথা বলে। ভ্যাম্পায়ার কুইন সবার জ্ঞান ফেরালো। তারপর সে তার একটা উপদেষ্টার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলল। রাতটা নিজ নিয়মে চলে গেল। সকালে রিবনের ঘুম ভাঙল আর মাকে ডাকে। সে ঘুম থেকে উঠে চমকে উঠল। তার হাত একেবারে ঠিক হয়ে গেছে। এটা কি করে সম্ভব? রিবনের